আসসালামু আলাইকুম। আজ আমরা এক্সপ্লেন করব এমন একটি মুভি যেটা দেখলে ইমোশনাল হয়ে যেতে পারেন, যেখানে একজন বাবা তার মেয়েকে বিপদের হাত থেকে বাঁচানোর জন্য তার জীবনের মায়া ত্যাগ করে হলেও অনবরত সারভাইভ করছে। আমরা জানি একজন পুরুষ যিনি মানুষ হিসেবে যেমনই হোক না কেন একজন বাবা হিসেবে সে তার সন্তানের জন্য বেস্ট। বলছিলাম 2016 সালে মুক্তি পাওয়া একটি অসাধারণ সাউথ কোরিয়ান অ্যাকশন জম্বি মুভি যার নাম হলো ট্রেন টু বুসান। আশা করি গল্পটি সবার ভালো লাগবে। বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি সাজ অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল এস স্টোরি এক্সপ্লেইন। তাহলে চলুন শুরু করতে যাচ্ছি মুভিটির এক্সপ্লেনেশন। গল্পের শুরুতে দেখতে পাই একটি টোলের কাছে একটি গাড়ি থামিয়ে স্যানিটাইজ করছে। তখন গাড়ি চালক কারণ জানতে চাইলে একজন কর্মী জানায় এখানকার এক বায়োটেক কোম্পানির ফ্যাক্টরি থেকে ক্ষতিকারক কেমিক্যাল লিক হয়ে গেছে, তাই এখানকার এলাকা জীবাণুমুক্ত করা হচ্ছে। তারপর গাড়ি চালক কিছু দূর এগোতেই তার গাড়ির নিচে একটি হরিণের অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে। এরপর গাড়ি চালক সেখান থেকে চলে যায়। হঠাৎ দেখা যায় সেই মৃত হরিণটি উঠে দাঁড়িয়ে যায়, যেখানে হরিণটির চোখ দুটো অদ্ভুত দেখা যায়। পরের দৃশ্যে দেখা যায় একজন শেয়ার মার্কেট কোম্পানির ম্যানেজার যার নাম হলো সিওকু। তখন সিওকু তার একজন কলিগকে বলে বায়োটেক কেমিক্যাল কোম্পানির সকল শেয়ারগুলো সেল করে দিতে। তারপর সিওকু তার অফিস শেষ করে বাসায় ফেরে। আর এই দিনটি ছিল তার মেয়ের জন্মদিন। সে তার মেয়ের জন্য গিফট নিয়ে আসে, কিন্তু তার মেয়ে সোয়ান গিফট পেয়ে তেমন একটা খুশি হতে পারলো না, কারণ তার বাবা এর আগের জন্মদিনেও একই উপহার দিয়েছিল। সোয়ান তার বাবার কাছে বায়না ধরে যে কাল তাকে তার মায়ের সাথে দেখা করতে নিয়ে যেতে হবে। আসলে সোয়ানের বাবার সাথে কোনো এক ভুল বোঝাবুঝি হওয়ার কারণে তার মা তার বাবাকে ছেড়ে চলে যায়। তারপর থেকে সোয়ান তার বাবা এবং দাদির সাথেই থেকে যায়। তারপর তার মেয়ের মন খারাপ দেখে পরদিন সকালেই রওনা হয় বুসান শহরের উদ্দেশ্যে, যেখানে তার মা থাকেন। এরপর বাবা মেয়ে দুজনে ট্রেনে উঠে তাদের সিটে বসে পড়ে। তারপর ট্রেন ছেড়ে দিবে এমন সময় একটি মেয়ে তার পায়ে ক্ষত অবস্থায় ট্রেনে উঠে পড়ে। মেয়েটি একটি টয়লেটের ভিতর লুকিয়ে থাকে। এদিকে সোয়ান তার বাবাকে ঘুমোতে দেখে তাকে না ডেকেই সে চলে যায় ওয়াশরুমে। একটু পর দেখা যায় যে মেয়েটির পায়ে ক্ষত ছিল। সেই মেয়েটি ধীরে ধীরে আরো অসুস্থ হয়ে যায়। সেটা দেখে ট্রেনের এক কর্মকর্তা মেয়েটির কাছে আসে। হঠাৎই মেয়েটি জম্বিতে পরিণত হয়ে প্রথমেই আক্রমণ করে বসে ট্রেন কর্মীকে। একটু পরই ট্রেন কর্মীও জম্বিতে পরিণত হয়। এভাবে একের পর এক একে অপরকে আক্রমণ করে আর সকলে পরিণত হয় জম্বিতে। হঠাৎ সিওকুর ঘুম ভেঙে যায়। তখন তার মেয়েকে পাশে না দেখেই ট্রেনের ভিতর খুঁজতে থাকে। একটু পর তার মেয়েকে বাথরুমের সামনে দাঁড়িয়ে থাকতে দেখে। এদিকে জম্বিরা সিওকুর দিকে আক্রমণ করতে আসতে চাইলে সিওকু তার মেয়েকে নিয়ে দৌড়ে সামনের বগিতে এসেই সেই বগির দরজা বন্ধ করে দেয়। কিন্তু দেখা যায় ওই বগিতে এক দম্পতি রয়ে গেছে। আর এটা দেখেও সিওকু দরজা খোলে না, কারণ ওই দম্পতির কারণে বাকিরাও আক্রমণ হতে পারে। যাই হোক, অবশেষে সেই দম্পতিও তাদের নিরাপদ বগিতে ঢুকে পড়ে। তারপর তারা দরজার গ্লাসের উপর পেপার কাগজ লাগিয়ে দেয়, যাতে জম্বিরা তাদের দেখতে না পেয়ে শান্ত হয়ে যায়। এরপর দেখা যায় সাংহাও নামের লোকটি সিওকুর উপর রেগে যায়, কারণ তার ওয়াইফ সিয়ং কিয়ং সে প্রেগনেন্ট। তার এই অবস্থায় রেখে কিভাবে পারলো দরজা বন্ধ করে দিতে। যাই হোক, একটু পরে পরিবেশ কিছুটা শান্ত হয়। একটু পর ট্রেন চালক যাত্রীদের উদ্দেশ্যে জানায় এই ট্রেন বুসান পর্যন্ত পৌঁছবে না। সমস্ত জায়গায় এই ভাইরাস ছড়িয়ে যাওয়ার কারণে এই ট্রেন দিয়াগো স্টেশন পর্যন্ত যাবে, আর সেখানে তাদের নিরাপত্তার জন্য সেনাবাহিনী রয়েছে। তখন ট্রেনে থাকা এক লোক যার নাম ইয়ন সিওক, সে একজনকে জিজ্ঞেস করে দিয়াগো স্টেশন নিরাপদ কিনা, কিন্তু সে জানতে পারে সেখানে কেউ সেফ না। সেটা শুনে
শুনতে পেয়ে সিওকু তার ক্লায়েন্টকে ফোন করে জানতে পারে দিয়াগো স্টেশনে পৌঁছালেই তাদের সবাইকে কোয়ারেন্টাইনে রাখা হবে। কিন্তু সিওকু তার মেয়েকে নিয়ে কোয়ারেন্টাইনে থাকতে চায় না, তাই সে তার ক্লায়েন্টকে বলে তার কোম্পানির শেয়ার ফ্রিতে দেয়া হবে। তার মেয়ে এবং তাকে যেন স্টেশন থেকে অন্য রাস্তা দিয়ে বের করার জন্য ব্যবস্থা করা হয়। কিছুক্ষণ পর ট্রেন স্টেশনে এসে থামে। এরপর সবাই ট্রেন থেকে নেমে বাইরে আসে, যেখানে সিওকু তার মেয়েকে নিয়ে অন্য গেট দিয়ে রওনা হয়। কিন্তু তখনই তাদের পিছু নেয় একজন পাগল লোক, যে কিনা ট্রেনে কথা বলার সময় সিওকুর সব কথা শুনতে পায়। কিন্তু সিওকু পাগলকে তাদের সাথে নিতে চায় না। তখন তার মেয়ে বলে, তুমি কেন তাকে আমাদের সাথে নিতে চাও না? তুমি নিজের স্বার্থটাই দেখছো। ঠিক এ কারণেই মা তোমাকে ছেড়ে চলে গেছে। একটু পর তাদের দিকে একজন আর্মিকে আসতে দেখা যায়। সেটা দেখে সেই পাগলটি সাহায্যের জন্য সেদিকে ছুটে যায়। সাথে সিওকু সামনে এগিয়ে যেতেই দেখতে পায় সেখানে অনেক আর্মি তাদের দিকে ছুটে আসছে, যেখানে তারা অলরেডি জম্বিতে পরিণত হয়ে গেছে। অন্যদিকে মেইন গেট দিয়ে বের হওয়া বাকি যাত্রীদেরও জম্বি অ্যাটাক করে বসে। তারা প্রাণপণে ছুটতে থাকে। এদিকে সিওকুর মেয়েকে একজন জম্বি অ্যাটাক করতে যাবে, তখনই সেখানে সাংহাও এসে জম্বি লোকটিকে মেরে সোয়ানকে রক্ষা করে। অন্যদিকে দেখা যায় এই জম্বি আক্রমণে ট্রেনে থাকা একটি স্কুল পড়ুয়া বেসবল খেলোয়াড় টিম ছিল। সেখান থেকে ইয়ংগুক এবং তার গার্লফ্রেন্ড জিনহি বেঁচে যায়। বাকিরা জম্বিতে পরিণত হয়। তারপর সিওকু, সাংহাও এবং সেই খেলোয়াড় ছেলেটি মিলে জম্বিদের আটকানোর চেষ্টা করছে, যাতে করে বাকিরা দ্রুত ট্রেনের ভিতর আশ্রয় নিতে পারে। তাই যাত্রীরা তাড়াহুড়ো করে ট্রেনের যে বগিতে পারছে সে বগিতেই উঠে পড়ছে। এদিকে ইয়ং সিওক ট্রেন চালককে তাড়াতাড়ি ট্রেন ছেড়ে দিতে বলে, কারণ বুসান শহরেই তাদের জন্য নিরাপদ। তাই ট্রেন ছেড়ে দেয় বুসান শহরের উদ্দেশ্যে। এদিকে সিওকু, সাংহাও এবং ইয়ংগুক দৌড়াতে দৌড়াতে উঠে পড়ে ট্রেনের একটি বগিতে। তারপর সাংহাও তার ওয়াইফকে ফোন করে জানতে পারে যে সোয়ানকে নিয়ে তারা 13 নম্বর বগিতে রয়েছে। এদিকে ইয়ংগুক তার গার্লফ্রেন্ডকে কল করে জানতে পারে যে সেও 15 নম্বর বগিতে বাকিদের সাথে নিরাপদে আছে, আর তারা 3 জন 9 নম্বর বগিতে আছে। আর তারা 3 জন 13 ও 15 নম্বর বগি পর্যন্ত যেতে হলে তাদের 10, 11, 12 নম্বর বগি পার হয়ে সেখানে পৌঁছাতে হবে। কিন্তু সেখানে যেতে হলে তাদের অনেক জম্বির সাথে লড়াই করতে হবে। যেহেতু 13 নম্বর বগিতে সাংহাওয়ের ওয়াইফ ও সিওকুর মেয়ে সেখানে জীবনের ঝুঁকিতে থাকছে, সে কারণে তাদের সেই বগিতে যেতেই হবে। এদিকে খেলোয়াড় ছেলেটি তার গার্লফ্রেন্ডকে মেসেজে জানায় তারা তাদের কাছে আসতেছে। তাই তার গার্লফ্রেন্ড তাদের বগিতে থাকা সকলকে জানায় যে এখানে তার বন্ধুরা আসতেছে। সেটা শুনে বগিতে থাকা একজন স্বার্থপর লোক রেগে গিয়ে বলে তারা যে এখানে আসবে অনেকগুলো বগি পেরিয়ে, আর তারা যে জম্বির দ্বারা আক্রান্ত হবে না এটা নিশ্চয়তা কে দিবে। এদিকে তারা 3 জন প্রস্তুত হয়ে জম্বিদের সাথে ফাইট করে আর সামনের বগিতে এগোতে থাকে। আর তখনই ট্রেন চলে আসে একটি টার্নেলের ভিতরে। তখন তারা 3 জন বুঝতে পারে যে অন্ধকারে জম্বিরা তাদের দেখতে না পেয়ে শান্ত হয়ে যায়। আর এই সুযোগে তারা জম্বিদের চোখ ফাঁকি দিয়ে 13 নম্বর বগিতে এসে পৌঁছায় এবং সোয়ানদের উদ্ধার করে নেয়। এরপর তারা প্রস্তুত হয় 15 নম্বর বগিতে যাওয়ার জন্য। আবারও তারা সেই অন্ধকারকে কাজে লাগিয়ে তারা 15 নম্বর বগির দিকে আসতে থাকে। হঠাৎ ট্রেনটি টার্নেল থেকে বের হলে জম্বিরা আলোতে তাদের দেখতে পেয়ে আবার আক্রমণ করতে শুরু করে। তারা 14 নম্বর বগিতে এসে পৌঁছায়। এদিকে এই 15 নম্বর বগিটির দরজা বন্ধ করে রাখে, যাতে তারা কেউ ভিতরে ঢুকতে না পারে। এদিকে সাংহাও 14 নম্বর বগির দরজাটি বন্ধ করতে পারছিল না, কারণ জম্বিরা তাদের হাত মাথা সেই দরজার ফাঁকে বের করে রাখে এবং তাদেরকে আক্রমণ করতে চায়। তখন সিওকু জম্বিদের মেরে দরজা থেকে সরাতে চাইছিল, আর সাংহাও
আপ্রাণ চেষ্টা চালিয়ে যায় জম্বিদের আটকে রাখার জন্য। এদিকে দরজা না খোলার কারণে ছেলেটি তার হাতে থাকা স্টিচ দিয়ে দরজার উপর আঘাত করতে থাকে আর তার গার্লফ্রেন্ডকে ডাকতে থাকে, কিন্তু ভিতর থেকে একজন লোক মেয়েটিকে মুখ চেপে ধরে রাখে, তাই সে কোনো সাড়া দিতে পারছিল না। একটু পরেই ছেলেটি দরজার গ্লাস ভেঙে ফেলে। এদিকে একটি জম্বি সাংহাওর হাতে কামড়ে দেয়। তখন তার বুঝতে বাকি রইল না যে সেও একটু পরেই জম্বিতে পরিণত হবে, তাই সে সিউকে অনুরোধ করে তার ওয়াইফকে নিয়ে নিরাপদ স্থানে চলে যাওয়ার জন্য, আর সে যেন তার ওয়াইফের খেয়াল রাখে। তারপর সবাই যখন 15 নম্বর বগিতে পৌঁছায়, ঠিক তখনই জম্বিরা এদিকের দরজাটি ভেঙে ফেলে, আর এখনো পর্যন্ত সাংহাও জম্বিদের আটকানোর আপ্রাণ চেষ্টা চালিয়ে যায়। এদিকে তাদের সাথে থাকা একজন মহিলা সেখানে পৌঁছানোর আগেই তাকে জম্বিতে আক্রমণ করে। সেটা দেখে সিওকু ইয়নসিওক নামের একটি লোককে মারতে থাকে, কারণ সে যদি আগেই দরজাটি খুলে দিত তাহলে তাদের দুজন লোককে হারাতে হতো না। কিন্তু ইয়নসিওক বুদ্ধিমানি করে সেখানে থাকা সকলকে বলতে থাকে যে অন্য বগি থেকে আসা লোকগুলো আক্রান্ত হয়েছে, এদের এখানে থাকতে দেয়া যাবে না, তাহলে আমরাও সুরক্ষা পাবো না, তাদের অন্য বগিতে পাঠিয়ে দেওয়া হোক। একথা শুনে খেলোয়াড় ছেলেটির গার্লফ্রেন্ড বলে সে তাদের সাথেও যেতে চায়। তারপর তারা চলে আসে পাশের বগিতে। তখন 15 নম্বর বগির একটি সিটে বসে থাকতে দেখা যায় একজন মহিলাকে। আসলে সিওকুদের সাথে থাকা যে মহিলাটি আক্রান্ত হয়েছিল সে হলো এই মহিলার বোন। সে ভাবছে তাদের বগিতে থাকা স্বার্থপর লোকগুলোর কারণেই তার বোনকে জম্বিরা আক্রমণ করেছে, তাই তাদের শাস্তি দেওয়ার জন্য সেই মহিলাটি দরজা খুলে দেয় আর জম্বিরা সবাইকে কামড়ে দেয়। একটু পর ট্রেন চালক সকলের উদ্দেশ্যে জানায় যে রেল লাইন বন্ধ হয়ে যাওয়ার কারণে এই ট্রেন থেমে যাবে, তাই যারা বুসান পর্যন্ত যেতে চাচ্ছে তারা যেন বাদিকের লাইনে চলে আসে, সেখানে অন্য ট্রেনের ব্যবস্থা করা হবে। এদিকে দেখা যায় তখনও পর্যন্ত সেই স্বার্থপর লোক দুটো একটি ওয়াশরুমের ভিতর বেঁচে আছে। ঠিক তখনই ইয়নসিওক তার পাশের লোকটিকে ধাক্কা দিয়ে জম্বিদের কাছে ফেলে দিয়ে ট্রেন থেকে নেমে আসে। অন্যদিকে সিওকু যখন তার সাথে থাকা বাকিদের নিয়ে ট্রেন থেকে নেমে বাদিকের রাস্তায় যেতে যাবে, তখনই আগুন লেগে যাওয়া জ্বলন্ত একটি ট্রেন এসে তাদের পাশের ট্রেনকে ধাক্কা দিয়ে ফেলে দেয়, আর সে কারণেই তারা আলাদা হয়ে যায়। এদিকে ইয়াংগুক জিনহিকে নিয়ে অন্য ট্রেনে যাওয়ার জন্য আটকে থাকা একটি ট্রেনের দরজা খোলার চেষ্টা করে। হঠাৎ সেখানে ইয়নসিওক এসে জিনহিকে ধাক্কা দিয়ে জম্বিদের কাছে ফেলে দিয়ে নিজেই সেই দরজা থেকে বেরিয়ে পড়ে। এদিকে ইয়াংগুক তার গার্লফ্রেন্ডকে বাঁচাতে যায়, কিন্তু ততক্ষণে জিনহি জম্বিতে পরিণত হয়ে যায়, তার বয়ফ্রেন্ডকে কামড়ে দেয় আর সেও হয়ে যায় জম্বি। এদিকে ইয়নসিওক দৌড়ে যেতে চাইলে রেল লাইনের পাতের উপর ধাক্কা লেগে পড়ে যায়, আর তখনই একটি জম্বি এসে তাকে আক্রমণ করে। এমন সময় সেখানে ট্রেন চালক তাকে বাঁচাতে চাইলে তাকে ধাক্কা দিয়ে ইয়নসিওক অন্য ট্রেনে উঠে পড়ে। এদিকে জম্বিরা ট্রেন চালককে কামড়ে দেয়। অন্যদিকে দেখা যায় ট্রেন অ্যাক্সিডেন্টের কারণে দুটি ট্রেনের মাঝখানে সিওকু সহ বাকি 3 জন আটকে আছে। হঠাৎ সেই ট্রেনের জানালা ভেঙে জম্বিরা আক্রমণ করতে যাবে, তখন সেই পাগল লোকটি জম্বিদের আটকে রাখে এবং তার জীবনের বিনিময়ে তাদের বাঁচিয়ে দেয়। এতক্ষণে সিওকু তার মেয়ে ও সাংহাওর ওয়াইফকে নিয়ে অন্য একটি ট্রেনে উঠে পড়ে, কিন্তু তারপরও জম্বিরা তাদের পিছু ছাড়ে না, তাই সিওকু জম্বিদের মেরে মেরে তাদের পিছু ছাড়িয়ে নেয়। এদিকে সিওকু এসে দরজা খুলতেই সে দেখতে পায় সেই স্বার্থপর লোকটি, যে কিনা অলরেডি জম্বিতে পরিণত হয়ে গেছে। ইয়নসুক তখন সিওকুকে আক্রমণ করতে যাবে, তখন তাদের দুজনের মধ্যে শুরু হয় এক ভয়ানক যুদ্ধ। এক পর্যায়ে সিওকু তাকে ট্রেন থেকে ফেলে দেয়, কিন্তু সিওকু তাকে ফেলে দেওয়ার আগেই তার হাতে একটি কামড় বসিয়ে দিয়ে যায়, আর তখন সে বুঝে যায় একটু পরই সেও জম্বিতে পরিণত হয়ে যাবে। তাই সিওকু তার হুঁশ থাকতেই প্রেগনেন্ট মহিলাটিকে আর তার মেয়েকে ট্রেন চালকের রুমে বসিয়ে ভালো করে বুঝিয়ে দেয় যে কিভাবে ব্রেক টেনে ধরলেই ট্রেনটি ধীরে ধীরে থেমে যাবে, আর তার মেয়েকে ভালো করে বুঝিয়ে বলে যে এই মহিলার সাথেই থাকে যেন। ট্রেন বুসানে
সামলে সেখান থেকে তার মায়ের কাছে যেন চলে যায়, কিন্তু সোয়ান তো তার বাবাকে ছাড়তেই চাচ্ছে না। সজোরে কান্না করতে থাকে এবং তার বাবার হাত চেপে ধরে রাখে, কিন্তু উপায় তো নেই। সে জোর করে তার মেয়ের হাত ছাড়িয়ে নিয়ে ট্রেনের একেবারে পিছনে চলে আসে। একদিকে তার মেয়ের তার বাবার জন্য চিৎকার করে কান্না করা, অন্যদিকে তার বাবার ধীরে ধীরে জম্বিতে পরিণত হওয়ার কষ্ট। মনে হচ্ছে তার বাবার বুকটা ফেটে যাচ্ছিল। তখন সিওকু তার মেয়ের জন্ম হওয়ার পর প্রথম কোলে নেওয়ার দৃশ্য মনে করতে করতে এক পর্যায়ে ট্রেন থেকে ঝাঁপ দেয়। কিছুক্ষণ পর বুসানে পৌঁছে যায় ট্রেনটি। এরপর তারা দুজন ট্রেন থেকে নেমে সামনে এগোতে থাকে, আর সোয়ান তার বাবাকে হারানোর কষ্টে একটি গান গাইতে থাকে, যেটা তার স্কুলের অনুষ্ঠানে সম্পূর্ণ গাওয়া হয়নি। এদিকে টানেলের অপর সাইডে সেখানে থাকা আর্মিরা তাদের জম্বি ভেবে শুট করতে চাইলে পরে তারা বুঝতে পারে যে আসলে এই দুজন লোক অক্ষত অবস্থায় ফিরে এসেছে, তাই সেখানে আর্মিরা ছুটে গিয়ে তাদের উদ্ধার করে। আর এখানেই গল্পটি শেষ হয়ে যায়। আরেকটি বিষয় নিয়ে সবার মনে প্রশ্ন জাগতে পারে যে এই জম্বি হওয়ার ভাইরাস কিভাবে ছড়িয়ে পড়েছে। আসলে এই জম্বিতে পরিণত হওয়ার সূত্রপাত ঘটে বায়োটেক কোম্পানির ভাইরাস নিয়ে কাজ করা কেমিক্যাল থেকে। মূলত সেই হরিণটিও এই মারাত্মক ভাইরাসে আক্রান্ত হয়েছে, তাই সেই হরিণটিও জম্বি হয়ে গেছিল। গল্পটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টে মতামত জানাতে ভুলবেন না। দেখা হবে অন্য কোনো গল্পের সাথে। ধন্যবাদ।